সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। শুভ সকাল। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের আইসিটি ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ইতিমধ্যে আমি এই অধ্যায়টির একটি লেকচার সম্পন্ন করেছি। আজকে আমরা 2 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে যা থাকবে তা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই কয়টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনা হতে আমরা যা শিখব তা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা ধারণা ব্যাখ্যা করতে পারবো। এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ধারণা ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও তোমরা শিখতে পারবা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে, অর্থাৎ এই যে আমরা যে 4টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, এই 4টি সংখ্যা পদ্ধতি হলো দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই সংখ্যা পদ্ধতিগুলো একটি সংখ্যা পদ্ধতি থেকে অপর সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কিভাবে করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা শিখতে পারবো। তো চলো আমরা একটু ডিটেলসে এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি। তার আগে একটা বিষয় তোমাদের সাথে আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার ছিল। 1 নম্বরে ছিল পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নম্বরে ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেন আমরা দেখেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, অর্থাৎ 1 নম্বরে ছিল আমাদের কি দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নম্বরে আমাদের ছিল হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বরে আমাদের ছিল কি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4 নম্বরে আমাদের ছিল হলো কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই মূলত 4টা সংখ্যা পদ্ধতি। এর মধ্যে আমি দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমরা সকলে জানি বাই শব্দের অর্থ কি। বাই শব্দের অর্থ হলো 2। বাই শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক প্রতীক হিসেবে 0 ও 1 ব্যবহার করা হয়। 1 ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 2টা মৌলিক প্রতীক ব্যবহার করে থাকি। একটি হলো 0, অপরটি হলো 1। তাহলে দেখো, যেহেতু আমরা 2টা মৌলিক প্রতীক ব্যবহার করি, কাজেই বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক ভিত্তি হবে কত? 2। আমরা আগের ক্লাসে সংখ্যা পদ্ধতির ভিত্তির ডেফিনিশন শিখেছিলাম
বলেছিলাম যে কোন একটি সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেহেতু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে 0 আর 1 এই দুইটি প্রতীক ব্যবহার করেছি, কাজেই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে? ভিত্তি হবে 2। তাহলে দেখো এখানে মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয় কি 0 আর 1, এবং এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত? 2। আবার দেখো এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করেও কিন্তু 2 দ্বারা, যেমন আমরা একটা যদি উদাহরণ লিখি 101, তাহলে দেখো এটা একটি বাইনারি পদ্ধতির সংখ্যা, এত একটি বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা, বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা। কেন? সংখ্যাটিকে আমরা 2 দ্বারা রিপ্রেজেন্ট করেছি, এই কারণে এই সংখ্যাটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা। এবার আমরা দেখব হলো যে আচ্ছা একটা বিষয় দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যাটি কত? 0 এবং 1। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে 1 এর পরের সংখ্যাটা তাহলে কত? 1 এর পরের সংখ্যাটি কত? আচ্ছা দেখো আমরা গত ক্লাসে যেমন দেখেছিলাম কি দশমিক সংখ্যা পদ্ধতি, তো দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা মৌলিক প্রতীক হিসেবে আমরা দেখেছিলাম মৌলিক প্রতীকগুলো ছিল হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। এই হলো 0 থেকে 9 পর্যন্ত। এখন প্রশ্ন হলো দেখো যে এই 9 এর পরের সংখ্যাটা কত? তোমাদেরকে যদি আমি বলি তোমরা কিন্তু খুব সহজেই লিখে দিতে পারো যে 9 এর পরের সংখ্যাটি হলো কত? 10। তারপরের সংখ্যাটি হলো 11। কিন্তু আসলে এটা এখন তোমরা খুব সহজেই লিখতে পারো, কিন্তু শুরুর দিকে যখন এই সংখ্যাগুলো সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল বা দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল, তখন কিন্তু আসলে বিষয়টা এত ইজি ছিল না। দেখো 0 থেকে 9, 9 এর পরের সংখ্যাটি 10, 11। আসলে ম্যাথমেটিশিয়ানরা অনেক গবেষণা করে 9 এর পরের সংখ্যাটি 10 লিখেছে, তারপর 10 এর পরের সংখ্যাটি 11 লিখেছে। প্রশ্ন হলো কিভাবে লিখেছে? এমন একটা সিস্টেম দাঁড় করাইতে হবে যাতে আমরা কি করতে পারি, এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে একটির পর একটা আমরা লিখে যেতে পারি। যেমন একটা বিষয় লক্ষ্য করো এখানে, যেমন আমরা যদি এই 0 থেকে 9 পর্যন্ত মৌলিক প্রতীকগুলো আমরা আবার পুনরায় ব্যবহার করি তাহলে কি হবে? দেখো 4, 5, 6, 7, 8, 9, তাহলে 0 থেকে 9 পর্যন্ত। এখন দেখো এখন এই মৌলিক প্রতীকগুলোর মধ্যে যদি আমরা 1 কম্বিনেশনটা ইউজ করি সবার আগে, তাহলে কি হয়? দেখো 1, 0, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9। দ্যাট মিনস এটা হলো কি, তখন আইটিশিয়ানরা এই কম্বিনেশনটা নাম দিল কি 10 ম্যাথমেটিশিয়ানরা, এবং এই কম্বিনেশনটার নাম দিল 11, এই কম্বিনেশনটার নাম দিল 12, এই কম্বিনেশনটার নাম দিল 13। এভাবে পর্যায়ক্রমে কিন্তু সংখ্যাগুলো লেখা যায়। এর পরের সংখ্যাটি যদি আমরা লিখতে চাই তাহলে আমরা আবার কি করব? এই কম্বিনেশন অর্থাৎ 0 থেকে 9 মৌলিক প্রতীকগুলো আমরা আবার ব্যবহার করব। 4, 5, 6, 7, তারপরে কত 7, 8, তারপরে হলো 9। দেখো এবার যদি আমরা 1 এর পরের ডিজিটটি কম্বিনেশনটা ব্যবহার করি, 1 এর পরের সংখ্যাটি হলো 2, তাহলে 2 যদি ব্যবহার করি তাহলে দেখো কত হয়? এই যে দেখো, তাহলে আমাদের ছিল এখানে 19, তারপরে এটার নাম দিয়েছি 20, 21, 22, 23, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা এই 0 এবং 1 এর পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে দেখো বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমাদের দুইটা মৌলিক প্রতীক রয়েছে, একটি হলো 0, অপরটি হলো কত? 1। তাহলে আমরা যদি এগুলো ইউজ করি পর্যায়ক্রমে লিখি 0 এবং 1, তাহলে দেখো এবার এই যে 1 কম্বিনেশনটা যদি আমরা ইউজ করি তাহলে কত হবে? 1, 1। তার মানে দেখো 0, 1 এটা মানে আমাদের হলো 2, এটা মানে হলো আমাদের 3। এবার দেখো আমরা যদি এর পরের কম্বিনেশনটা আবার ইউজ লিখি যে 1, 1 এর পরের সংখ্যাটি আবার কত হবে? তাহলে দেখো আমরা এই মৌলিক প্রতীক দুইটাকে আবার ব্যবহার করব, করার পরে
আমরা এবার এই কম্বিনেশনটা ইউজ করব 1 0। তাহলে দেখো, কারণ 1 তো আমরা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে, হ্যাঁ, এরপরের সংখ্যা তো আর নাই, তাই না? এরপরের আর কোনো মৌলিক প্রতীক নাই, তাই এবার আমরা এই দুইটাকে একসাথে ইউজ করব। তাহলে একসাথে লিখলে কত হয়? 1 0, তাই না? তাহলে 1 0 যদি আমরা ইউজ করি, তাহলে দেখো এটা মানে হলো আমাদের 4, এটা মানে হলো 5। এখন আবারও যদি তুমি কন্টিনিউয়াস করতে চাও, তাহলে দেখো এবার আবার ওই মৌলিক প্রতীক দুইটা তোমাকে লিখতে হবে। লেখার পরে দেখো এবারে এই কম্বিনেশনটা তোমাকে ইউজ করতে হবে। 1 1 কম্বিনেশনটা যদি লেখো, তাহলে কত হয় দেখো, তাহলে এটা মানে কত আমাদের 6, এটা মানে আমাদের হলো 7, এইভাবে। এখন এরপরেও যদি তুমি লিখতে চাও, তাহলে তোমাকে আবার এই মৌলিক প্রতীক দুইটা লিখতে হবে 0 1। তারপরে তোমাকে এবার এই কম্বিনেশনটা ইউজ করতে হবে। তাহলে কত হবে? 0 0 1, তারপরে কত? 0 0 1, তার মানে এটা হলো আমাদের 8, এটা হলো আমাদের 9। এইভাবে আমরা 1 থেকে পর্যায়ক্রমে কিন্তু এর পরের সংখ্যাগুলো আমরা কন্টিনিউয়াসলি লিখে যেতে পারি। এভাবে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত কিন্তু আমরা লিখে যেতে পারি। তাহলে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যা দেখলাম, তাহলে যে বাই শব্দের অর্থ 2 এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয় 0 এবং 1, এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হিসেবে আমরা জানলাম হলো কত? 2, এবং বাইনারি সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় 2 দ্বারা। আমরা আরেকটি বিষয় দেখব যে বাইনারি সংখ্যা পদ্ধতিকে কিভাবে গঠন করা হয়, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির গঠন। বাইনারি সংখ্যা পদ্ধতির গঠন। তাহলে এর গঠনটা কেমন হবে দেখো, আমরা এই যে দশমিক বিন্দু, এটাকে আমরা বলছিলাম কি রেডিক্স পয়েন্ট। বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এর নাম হলো কি বাইনারি বিন্দু। বাইনারি বিন্দু থেকে যখন আমরা বাম দিকে আসব, তখন রিপ্রেজেন্ট করা হয় 2 টু পাওয়ার 0, 2 টু পাওয়ার 1, 2 টু পাওয়ার 2, 2 টু পাওয়ার 3, এভাবে চলতে থাকে আমাদের MSB পর্যন্ত। কত? MSB পর্যন্ত। অর্থাৎ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটকে তার 2 গুণ দ্বারা বৃদ্ধি করি। দেখো 2 টু পাওয়ার 0 মানে কত? 1, 2 টু পাওয়ার 2 মানে কত? 2, 2 টু পাওয়ার 2 মানে কত? 4, 2 টু পাওয়ার 3 মানে কত? 8। তার মানে আমরা কি করি? 2 গুণ করে বৃদ্ধি করি। 1 কে 2 দ্বিগুণ করলে 2 হয়, 2 কে দ্বিগুণ করলে 4 হয়, 4 কে দ্বিগুণ করলে 8 হয়, এভাবে 8 কে দ্বিগুণ করলে পরেরটা হবে 16, 16 কে দ্বিগুণ করলে পরেরটা হবে কত? 32, 32 কে দ্বিগুণ করলে কত হবে? 64। এইভাবে আসলে পর্যায়ক্রমে দ্বিগুণ করে বৃদ্ধি করা হয়। এবং আমরা রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা ডান দিকে যাই, তাহলে রিপ্রেজেন্ট করা হয় 2 টু পাওয়ার -1, 2 টু পাওয়ার -2, 2 টু পাওয়ার -3, এভাবে চলতে থাকে আমাদের LSB পর্যন্ত। আমরা গত ক্লাসে আমরা MSB এবং LSB সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে MSB এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট বা অধিক গুরুত্বের বিট, LSB এর পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট বা কম গুরুত্বের বিট। এভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিকে রিপ্রেজেন্ট করি। আরেকটি বিষয় হলো, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যে দুইটা মৌলিক প্রতীক ব্যবহার করেছি 0 এবং 1, এই সংখ্যা দুইটিকে আসলে বলা হয় বিট। এই দুইটাকে বলা হয় কি? বিট। অর্থাৎ 0 একটা বিট, 1 একটা বিট। তাহলে আমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা লিখি 10101, এই একটা যদি আমরা সংখ্যা লিখি, তাহলে আমি যদি এবার তোমাদেরকে কোশ্চেন করি যে এই সংখ্যাটিতে কয়টি বিট রয়েছে, তাহলে তোমরা কিন্তু বলতে পারবে এই সংখ্যা পদ্ধতিতে কয়টি বিট রয়েছে। আমাদের বিট রয়েছে 1 2 3 4 5, 5টা বিট রয়েছে। আমরা আগের ক্লাসগুলোতে এই বিটের রিলেশন দেখেছিলাম। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম 4 বিট ইকুয়াল টু কত? 4 বিট ইকুয়াল টু 1 নিবল। তারপরে 8 বিট ইকুয়াল টু 1 বাইট, 1024 বাইট ইকুয়াল টু 1 কিলোবাইট, 1024 কিলোবাইট ইকুয়াল টু 1 মেগাবাইট, 1024 মেগাবাইট ইকুয়াল টু 1 গিগাবাইট। এই বিটগুলো, বিটের হিসাব নিকাশগুলো আমরা দেখেছিলাম, এবং এই বিটের হিসাব নিকাশগুলো কয়টি এককে ব্যবহার করা হয় তাও আমরা বলেছিলাম। যেমন SI এককে এবং JEDEC এককে ব্যবহার করা হয়। এবং আমরা কনভার্সেশন দেখেছিলাম যে একটি এককের বিট থেকে অপর একটি এককের বিটে কিভাবে রূপান্তর করা যায়। যেমন
আমরা দেখেছিলাম 3 GB ইকুয়াল টু কত বিট, এগুলোর হিসাব নিকাশ দেখেছিলাম। আশা করি তোমরা সকলেই এগুলো পারবে। তো এখন আমরা পরের সংখ্যাটি নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। তো দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি অক্টা শব্দের অর্থ হলো 8। ঠিক আছে, তাহলে যে সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে আমাদের 0, 1, 2, 3, 4 4, তারপরে হলো কত 5, 6 ও 7। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে 0 থেকে 7 পর্যন্ত এককগুলো ব্যবহার করা হয় সেই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দেখলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সর্বোচ্চ ডিজিট ব্যবহার করা হয় কত 7। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি যত হবে মৌলিক প্রতীকগুলো হবে তার চাইতে 1 কম। দ্যাট মিন্স অর্থাৎ মানে সর্বোচ্চ ডিজিটটা হবে ভিত্তি চেয়ে 1 কম। এখন দেখো এটা তার মানে এখানে দেখো কয়টা মৌলিক প্রতীক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। এখন প্রশ্ন হলো দেখো এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8, তাই না? কাজেই অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হবে এই যে ভিত্তি চেয়ে 1 কম, অর্থাৎ এখানে আছে কত 8, তাহলে এর চেয়ে 1 কম কত 7, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যাটি হবে 7। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি কোনো সংখ্যা লিখি তাহলে আমাদের এই 0 থেকে 7 এর মধ্যে লিখতে হবে। আমরা চাইলেও যেমন আমরা এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা লিখতে পারবো, কিন্তু আমরা এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা হিসেবে লিখতে পারবো না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিটটি হলো 7, কিন্তু আমরা এখানে লিখে ফেলেছি কত 8, সো এটাকে আমরা কিন্তু লিখতে পারবো না। তাহলে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এই মৌলিক প্রতীকগুলোর মধ্যে প্রকাশ করতে হবে। যেমন 1, 2, 3 আমরা পাশে এভাবে যদি 8 লিখি তাহলে এটা কিন্তু একটি অক্টাল পদ্ধতির সংখ্যা। তাহলে এত একটি কি অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা, অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। আচ্ছা, তো এখন দেখো একটা বিষয় যে পূর্বের মতো আমরা যেমন দেখলাম যে বাইনারি সংখ্যাগুলোকে যদি আমরা কন্টিনিউয়াসলি লিখি তাহলে কেমন হবে, দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি কন্টিনিউয়াসলি লিখি তাহলে কেমন হবে, অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ঠিক কেমন হবে। যেমন অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হলো 7, তাহলে 7-এর পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখব? আমরা যেটা আলোচনা করলাম একটু আগে, আমরা ওই নিয়মটি যদি অনুসরণ করি তাহলে কিন্তু আমরা পরের সংখ্যাগুলো লিখতে পারি পর্যায়ক্রমে। যেমন দেখো 0 থেকে আমরা কত 7, এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 7। এখন পরের সংখ্যাটি লেখার জন্য আমরা কি করব, এই এককগুলোকে আমরা আবার পর্যায়ক্রমে লিখব 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমরা কি করব, এই প্রথমে আমরা কি করব 1 কম্বিনেশনটা ইউজ করব। 1 কম্বিনেশনটা যদি ইউজ করি তাহলে কত 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7। এখন দেখো আমরা আসলে এই সংখ্যাগুলোকে যদি আমরা এখন ডেসিমেলের সাথে চিন্তা করি বা ডেসিমেলের মানগুলোর সাথে যদি তুলনা করি তাহলে হয় 1, 0 মানে হলো কত 8। যেমন দেখো আমরা ডেসিমেলে দেখেছিলাম 7-এর পরের সংখ্যাটি কত 8, ঠিক না? তাহলে এই 7-এর পরের সংখ্যাটি অক্টালের ক্ষেত্রে হবে 1, 0, যার সমকক্ষ ডেসিমেল মান হলো কত 8। এগুলো আমরা কনভারসেশন করেও দেখাবো যে কিভাবে 10কে যদি আমরা যদি অক্টাল একটা সংখ্যাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে 8 হয় দশমিকে রূপান্তর করে।
তারপরের সংখ্যাটি হবে কত 9, তারপরে হবে 10, 11, তারপরে কত 12, তারপরে হলো 13, তারপরে হলো 14। আচ্ছা, এগুলো আমাদের সমকক্ষ হলো ডেসিমেল মান, আর এগুলো হলো আমাদের অক্টাল মান। তাহলে দেখো অক্টাল পদ্ধতিতে আমরা পরের সংখ্যাগুলো লেখার জন্য কি করলাম, 0 থেকে 7 ইউজ করলাম এবং 1 কম্বিনেশন ইউজ করে এগুলো আমরা সর্বোচ্চ সংখ্যাগুলো গঠন করেছি। দ্যাট মিন 7 পরের সংখ্যাটি কত 10, তার মানে হলো এটা 8, তারপরের সংখ্যাটি 11, এটা মানে হলো 9, তারপরের সংখ্যাটি 12 মানে 10, তারপরের সংখ্যাটি 13, তার মানে 11, তারপরে হলো এটা মানে হলো আমাদের 15। এখন অক্টাল পদ্ধতিতে এই যে আমরা সর্বোচ্চ এখানে লিখেছি 17, যার ডেসিমেল মান বলতেছি কত 15। এখন এই 17 এর পরের সংখ্যাতে যদি আবারও লিখতে চাই তাহলে এই কম্বিনেশন গুলো আমাকে আবার লিখতে হবে। আবার যদি আমরা লিখি, লেখার পরে এবার আমরা পরের কম্বিনেশনটা ইউজ করব কত 2, তাহলে হবে 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7। তাহলে দেখো অক্টাল পদ্ধতিতে 20। হ্যাঁ, তাহলে এটা আসলে অক্টালের এক্সাক্ট মান, যেমন একটা বিষয় কি ডেসিমেলের ক্ষেত্রে মনে করো আমরা এরকম ডিরেক্ট বলতে পারি এটা ডেসিমেল একটা সংখ্যা, এটা মনে করো একটা ডেসিমেল সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কত প্রথম সংখ্যাটি কত বেশি, কত আমাদের প্রথম সংখ্যাটি হলো বেশি হলো 36। ঠিক আছে, এটা আমরা ডিরেক্ট কিন্তু বলতে পারি, বা এটা সমান কত এটা আমরা বলতে পারি, দেখেই বলতে পারি। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা কিন্তু আমরা ডিরেক্টলি দেখেই বলতে পারি না যে এটা মানে আসলে কত। যেমন দেখো 10, এটা মানে তোমার কাছে 10 মনে হচ্ছে, আসলে এই সংখ্যাটি কিন্তু ডেসিমেলে 10 না। তুমি এটা অক্টালের ক্ষেত্রে 10, কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে এটা মানে হলো কত 8। দেখো ডেসিমেলে যেটা 10 সেটা অক্টালে 12। দেখো অক্টাল হলো 12, ডেসিমেল হলো কত 10। কাজে তোমাকে যদি আমি বলি যে 12 এটা কত, সবাই বলে ফেলবে হয়তো সংখ্যাটি হলো 12, কিন্তু অ্যাকচুয়ালি অক্টালের ক্ষেত্রে মানে 12, বাট মানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অর্থে যে 12, বাট ডেসিমেলের ক্ষেত্রে কিন্তু এটা 12 না, এটা মানে হলো 10। তার মানে ডেসিমেলের ক্ষেত্রে অক্টালের ক্ষেত্রে কোনো ডিজিট দেখেই কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে এটা কত। আচ্ছা, তাহলে দেখো ঠিক এরকম বিষয়টা, এটা মানে আমাদের 16, এটা মানে কত 17, এটা মানে কত আমাদের 18, এটা মানে আমাদের এটা হলো ডেসিমেল হলো 19, এটা মানে হলো 20। ঠিক আছে, তাহলে দেখো এভাবে আমরা পর্যায়ক্রমে সংখ্যাগুলো কিন্তু লিখে যেতে পারি। এখন দেখো আমরা দেখব যে অক্টাল সংখ্যা পদ্ধতির গঠন, এটাকে কিভাবে গঠন করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির গঠন পূর্বের মতোই আমরা রেডিক্স পয়েন্ট থেকে, অর্থাৎ অক্টাল বিন্দু থেকে, এটাকে আমরা অক্টাল বিন্দু বলতেছি, এই বিন্দুর কাজ বা রেডিক্স পয়েন্টের কাজ হলো পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করা এবং ভগ্নাংশ সংখ্যাগুলোকে আলাদা করা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কি করব, রিপ্রেজেন্ট করার সময় আমরা লিখবো হলো 8 টু পাওয়ার 0, 8 টু পাওয়ার 1, 8 টু পাওয়ার 2, 8 টু পাওয়ার 3, এভাবে চলতে থাকবে এমএসবি পর্যন্ত, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত। এবং ডান পাশের সংখ্যাগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব 8 টু পাওয়ার -1, 8 টু পাওয়ার -2, 8 টু পাওয়ার -3, এভাবে এলএসবি পর্যন্ত। তো আসলে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই যে দশমিকের আগের অংশগুলোকে আমরা বলছি পূর্ণাংশ এবং দশমিকের পরের অংশটাকে আমরা বলছি হলো ভগ্নাংশ, এবং এই দুইটা অংশকে পৃথক করার জন্য আমরা এখানে ইউজ করেছি একটা অক্টাল বিন্দু বা রেডিক্স পয়েন্ট। এখন দেখো যে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট করলাম কত করে, দ্বিগুণ করে, বাট অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ওইটা বৃদ্ধি পায় হলো 8 গুণ করে। যেমন দেখো 8 টু পাওয়ার 0 মানে কত 1, 8 টু পাওয়ার 1 মানে 8, 8 টু পাওয়ার 2 মানে কত 64, 8 টু পাওয়ার 3 মানে কত আচ্ছা তার মানে 512। তার মানে দেখো আমাদের 8 গুণ করে বৃদ্ধি পায়। এই যে দেখো 1 কে 8 গুণ করলে কত হয় 8 হয়, তারপরে 8 কে মানে 8 গুণ করলে কত হয় 64 হয়, 64 8 গুণ কত হয় 512, এইভাবে কিন্তু ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখব হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা
ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখো এখানে এই হেক্সাডেসিমেল শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুইটা পার্ট পাই, একটা হলো হেক্সা, একটি হলো কি হেক্সা। হেক্সা শব্দটি পাই, এই শব্দের অর্থ হলো কিন্তু আমাদের 6, এবং আরেকটি অংশ পাই আমরা ডেসিমেল। ডেসিমেল শব্দের অর্থ হলো দশমিক বা মনে করো 10। তাহলে দেখো হেক্সাডেসিমেল শব্দের অর্থ হয় কত? 16। হেক্সাডেসিমেল শব্দের অর্থ হয় 16। তো দেখো তাহলে যে সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে প্রতীক হিসেবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, পরের গুলো হবে A, B, C, D, E, F, অর্থাৎ 0 থেকে F পর্যন্ত মৌলিক প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আসলে দেখো 0 থেকে 9 পর্যন্ত এটা তোমাদের কাছে পরিচিত। যখন আমি A, B, C, D, E, F লিখছি তখন তোমাদের কাছে বিষয়টা অদ্ভুত মনে হচ্ছে। কেমন? যেমন আমরা তো এগুলো ব্যবহার করি ইংরেজি বর্ণমালা হিসেবে, কিন্তু এখানে আমরা সংখ্যার ক্ষেত্রে ABCD টাকে আসলে কেন ব্যবহার করছি বা কেনই বা হচ্ছে, তাই না? তো দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক আসলে কত? 16টি। কত? 16টি। এই 16টি হবে 0 থেকে 15 পর্যন্ত। তো 9 এর পরের সংখ্যাগুলোকে, যেমন 9 এর পরের সংখ্যা আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখলাম কত? 10। তো এই 10 কে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করা হয় কত? A দ্বারা। তারপরে হলো 11 কে রিপ্রেজেন্ট করা হয় B দ্বারা, 12 কে রিপ্রেজেন্ট করা হয় C দ্বারা, 13 কে রিপ্রেজেন্ট করা হয় D দ্বারা, 14 কে রিপ্রেজেন্ট করা হয় E দ্বারা, এবং ফাইনালি 15 কে রিপ্রেজেন্ট করা হয় F দ্বারা। তার মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেটা A সেটাই হলো 10, যেটা B সেটাই হলো 11, যেটাই C সেটাই হলো 12। তার মানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এইগুলো আসলে আমাদের বর্ণনা, এগুলো আসলে আমাদের সংখ্যা। A মানে কত? 10, B মানে হলো 11, এভাবে ফাইনালি F মানে হলো কত? 15। এখন দেখো এই যে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাগুলো এখানে লিখেছি A থেকে F পর্যন্ত, একটু লক্ষ্য করো তো এখানে আমরা কয়টা বর্ণ ব্যবহার করেছি? A, B, C, D, E, F। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 6টি বর্ণ ব্যবহার করেছি। অনেক সময় এইটা থেকে একটা কোশ্চেন আসে, যেমন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক বর্ণ ব্যবহার করা হয়? কয়টি বর্ণ ব্যবহার করা হয়? 6টি। এই 6টি বর্ণ ছোট হাতের অক্ষর দ্বারাও প্রকাশ করা যেতে পারে, আবার বড় হাতের বর্ণ দ্বারাও প্রকাশ করা যেতে পারে। এখন তোমাদের মাথায় হয়তো আরো একটি প্রশ্ন আসতেছে যে আমি কেনই বা 10, আমি সরাসরি 10ই লিখতাম, সরাসরি 11ই লিখতাম, সরাসরি 12ই লিখতাম, তো এগুলো সরাসরি সংখ্যা না লিখে কেন আমরা বর্ণ ব্যবহার করছি? খুবই ভালো একটা কোশ্চেন। তো একটা বিষয় লক্ষ্য করো, দেখো আমাদের এই যে মৌলিক প্রতীক হিসেবে আমরা যেগুলো দেখলাম দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0 থেকে 9 সবগুলো ছিল সিঙ্গেল ডিজিটের। বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখলাম 0 আর 1 সবগুলোই ছিল সিঙ্গেল ডিজিটের সংখ্যা। তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মৌলিক প্রতীক হিসেবে ছিল আমাদের 0 থেকে 7, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলোও সিঙ্গেল। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 এগুলো হলো সিঙ্গেল ডিজিটের সংখ্যা। বাট পরের গুলো দেখো A, B, এই যে 10, 11, 12, 13, 14, 15 এগুলো হলো ডাবল ডিজিটের সংখ্যা। দেখো এখানে দুইটা ডিজিট রয়েছে, কত? 1, 0। এখানে কয়টা ডিজিট রয়েছে? দুইটা ডিজিট, ডাবল 1। এখানে কয়টা ডিজিট রয়েছে? দুইটা ডিজিট, 1, 2। এখানে কয়টা ডিজিট? 1, 3। তো এই ডাবল ডিজিটে হওয়ার কারণে আমরা যখন হেক্সাডেসিমেলে কোনো সংখ্যা লিখতে যাই তখন কিন্তু আমরা মানের অনেক ভেরিয়েশন হয়ে যায়। এই কারণে ম্যাথমেটিশিয়ানরা এই ডাবল ডিজিটের সংখ্যাগুলোকে একটা ডিজিট দ্বারা প্রকাশ করার জন্যই এই মৌলিক প্রতীকগুলোকে ধরে নিয়েছে A, B, C, D, E, F। বিষয়টি এখনো সুস্পষ্ট না হলে তোমরা এই উদাহরণটিকে লক্ষ্য করো। দেখো আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতির দুইটা ডিজিটের একটা সংখ্যা লিখতে বলবো, সাপোজ মনে করো 4 এবং 5 লিখতে বললাম, তখন তুমি কি করবা? 4 এবং 5 লিখবা। এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো এর সমকক্ষ মানটা কিন্তু ডেসিমেলে হবে 45।
সমকক্ষ মান হবে ডেসিমেলে 45। এবার তোমাকে যদি আমি মনে করো যে দুইটা দশমিক সংখ্যা পদ্ধতির দুইটা ডিজিটে আমরা সংখ্যা লিখতে বললাম, মনে করো 6 7, তাহলে তুমি লিখলা 6 7, তাহলে এটার সমকক্ষ ডেসিমেলে মান হবে 67। তার মানে এটা কিন্তু আমাদের সেম থাকতেছে। এবার দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি দুইটা ডিজিটের সংখ্যা লিখতে বলি 35 35, এটা হলো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে লিখেছি, তাহলে এর ডেসিমেল মান কত হবে? এর ডেসিমেল মান হবে আমাদের তাহলে দেখো এটাকে রিপ্রেজেন্ট করলে 24 আর 5 29, এটা হয় আমাদের, এটা হলো ডেসিমেল মান। এখন আমরা অক্টালের ক্ষেত্রে যদি তোমাকে দুইটি ডিজিটের সংখ্যা লিখতে বলি, মনে করো কত, মনে করো 35 লিখতে বললাম হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, তাহলে দুইটা ডিজিটের সংখ্যা তুমি লিখলে কত 35। এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত হয় 3 × 16 প্লাস 5 × 16 টু পাওয়ার 0। আমরা এগুলো কিভাবে করতেছি আজকের ক্লাসে হয়তো কিছুটা এগোনোর চেষ্টা করব, না হলে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই কনভারসেশনটা শিখে যাব। তাহলে দেখো এখানে কত হবে 48, এখানে হয় আমাদের 5, তাহলে আমাদের হবে কত 53। তাহলে এটার সমকক্ষ মান হলো ডেসিমেলে হলো আমাদের 53। এখন একটা বিষয় লক্ষ্য করো, এবার বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করো। এখন আমি তোমাকে বললাম যে হেক্সাডেসিমেলে দুইটা ডিজিটের সংখ্যা লেখো 10 আর 5। ভালো করে প্রশ্নটা বুঝো, হেক্সাডেসিমেলে দুইটা ডিজিটের সংখ্যা লিখতে বলেছি 10 আর 5। এখন তুমি লিখলে মনে করো যে 10 আর 5 লিখতে বলেছি, তাহলে তুমি লিখলে মনে করো 105। এবার তুমি এখানে লক্ষ্য করো যে এখানে কয়টা ডিজিট চলে আসলো, 3টা ডিজিট, কিন্তু তোমাকে আমি লিখতে বলেছিলাম দুইটা ডিজিটের সংখ্যা 10 আর 5। তো একজন লিখলো, একটা স্টুডেন্ট লিখলো 105, 10 এর জায়গায় লিখেছে 10, আরেকটা স্টুডেন্ট লিখলো মনে করো কত A5। এখন তুমি বলো তো কোনটা কারেক্ট? বললাম দুইটা ডিজিটের সংখ্যা লিখতে বলেছি 10 আর 5। দেখো এটা হলো দুইটা ডিজিটের সংখ্যা, এইটা আমাদের কয়টা 3টা ডিজিটের সংখ্যা হয়ে গেছে। কাজেই এই দুইটা সংখ্যা হেক্সাডেসিমেলের ভাষায় কিন্তু এক না, এটা এক ধরনের মান প্রদান করে, এইটা আরেক ধরনের মান প্রদান করে। যেমন আমি যদি এইটাকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত হয়, এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে হয় আমাদের কত 256, 0 + 5, তার মানে হয় আমাদের 261। আমরা যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে হয় কত 16 টু পাওয়ার 1 + 5 × 16 টু পাওয়ার 0, তাহলে এটা হয় আমাদের কত, এই যে দেখো আমাদের মানটা হয় আসলে এই মানে কত 10, তাহলে 10 দ্বারা 16কে গুণ করলে 160, সাথে 5 যোগ করলে 100 আমাদের 65 হয়। এবার দেখো তার মানে দেখো মানের কত ভেরিয়েশন হয়ে গেছে, এখানে ছিল 261, এখানে চলে আসছে আমাদের 165। তাহলে দেখো আমরা যদি দুইটা ডিজিটের একটা সংখ্যা 10 আর 5 লিখতে বলি তাহলে আমাদের সঠিক হবে এইটা কিন্তু আমাদের সঠিক হবে না, কারণ 10 এ লিখলে আর দেখো মানের কত ভেরিয়েশন হয়ে গেছে, অনেক বড় মান চলে আসছে। হ্যাঁ, এবং 10 এ যদি এইভাবে লিখি তাহলে মানটা আসে 165, এটা হলো ডেসিমেলের ক্ষেত্রে সঠিক মান। কাজেই এই যে দেখো এই সমস্যাটি হওয়ার কারণে মূলত যে মানের ভেরিয়েশন হওয়ার কারণে তারপরে আমরা দুইটা ডিজিটের সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে গেলে 3টা ডিজিট চলে আসে, এই সমস্যাগুলো আসলে অ্যাভয়েড করার জন্যই ম্যাথমেটিশিয়ানরা এই 10টাকে নাম দিয়েছেন A, 11টাকে নাম দিয়েছেন B, 12টাকে নাম দিয়েছেন C, এভাবে পর্যায়ক্রমে F পর্যন্ত, এবং Fটাকে ফাইনালি ব্যবহার করেছে কত 15 দ্বারা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কেন আসলে তোমার এই যে ইংরেজি বর্ণের দ্বারা এই হেক্সাডেসিমেল সংখ্যার মৌলিক প্রতীকগুলো প্রকাশ করা হয়েছে। এখন একটা বিষয় লক্ষ্য করো তো, যেমন দেখো আমরা এই যে মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করছি কত 0 থেকে 15। এবার এই সংখ্যাগুলো মৌলিক প্রতীকগুলো কতটি আছে একটু লক্ষ্য করো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের ভিত্তি হবে কত, ভিত্তি হবে আমাদের 16। ঠিক আছে, এবং এই সংখ্যাটিকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই
তাহলে কিন্তু আমাদের 16 দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। যেমন 1 2 3 এটা একটা হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা। আবার কেউ যদি একটা সংখ্যা কিভাবে লেখে, যেমন a 6 b, এটাও কিন্তু একটা হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা। আবার কেউ যদি এরকম লেখে, মনে করো শুধু বাবা, তাও কিন্তু এটা আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। কিভাবে বাবা হেক্সাডেসিমাল পদ্ধতির সংখ্যা হয়, দেখো এখানে আমরা মৌলিক প্রতীক হিসেবে ইউজ করেছি বি এবং এ। দেখো বি এবং এ এখানে আছে কিনা, আছে, কাজে এটা ব্যবহার করা যাবে। এভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করো, আমরা ইতিমধ্যে বাইনারি, অক্টাল এবং ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে কিন্তু একটির পরে আরেকটি লিখতে সক্ষম হয়েছি। তো দেখো আমরা যদি এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা পরবর্তী সংখ্যাগুলো কন্টিনিউয়াসলি লিখে যেতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা একটু ব্যবহারটা দেখে নিই। 2 3 4 5 6 7 8 9 A B C D E F, তাই না? E F। তাহলে দেখো আমরা প্রথমে এগুলো লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F, এগুলো লিখবো। এখন দেখো, এখন 0 বাদে প্রথমে 1 কম্বিনেশনটা ইউজ করব। তাহলে 1 কম্বিনেশনটা যদি আমরা ইউজ করি কত হয়, দেখো 1 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9 1 8, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এখন দেখো তাহলে এই 1 0 মানে কত? 1 0 মানে আমরা যদি এটাকে ডেসিমেলে কল্পনা করি, তাহলে হবে কত? দেখো আমাদের এফ অর্থাৎ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটি ছিল কত? 15। ডেসিমেলে ছিল কত? সর্বোচ্চ সংখ্যাটি ছিল আমাদের 15। তাহলে এই 15 মানে এফ এর পরবর্তী সংখ্যাটা আমাদের এখানে রিপ্রেজেন্ট করেছি কত? 10। তাহলে ডেসিমেলে এটা কত হবে? 16। তারপরে এই 1 1 মানে কত? 17। 1 2 মানে কত? 18। 1 3 মানে কত? 19। 1 4 মানে কত? 20। এভাবে এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। এখন তাহলে দেখো আমরা বারবার একটা বিষয় লক্ষ্য করলাম যে ডেসিমেলের ক্ষেত্রে আমরা 1 0 এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, ডেসিমালে প্রকাশ করি, তাহলে কিন্তু এটা মানে হলো আমাদের 10। এখন একটা প্রশ্ন করি তোমাকে, যদি স্যার তোমাকে বা তোমার কোনো বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো যে 1 0 এটা কত, 1 0 কত, তাহলে তোমাকে এবার ওকে উল্টা কোশ্চেন করতে হবে যে এটা আমি কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলবো। যদি তুমি এটা ডেসিমেলে বলো তাহলে হবে কত? 10। অর্থাৎ ডেসিমেলে যদি এটাকে বলো তাহলে এটার মান হবে 10। যদি এটাকে বাইনারিতে বলো তাহলে এটার মান হবে কত? 2। আমরা একটু আগে দেখলাম। এরপরে 1 0 এই ডিজিটটাকে তুমি যদি অক্টালে বলো তাহলে এটার মান হবে কত? 8। এবং 1 6 যদি হেক্সাডেসিমেলে 1 0 কে বলো তাহলে এটা দশমিকের মান হবে 16। দশমিকের মান হবে 16। তো এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন তোমরা দেখো যে তোমাকে বলল যে মনে করো 7 এত এর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা কত? একটি কোশ্চেন তোমাকে করলাম যে এত এর পরবর্তী সংখ্যা কত। তাহলে এত এর পরবর্তী সংখ্যা কত হবে? নিঃসন্দেহে তুমি এখন বলতে পারো 7 এর পরবর্তী সংখ্যা হবে 1 0। অক্টালের ক্ষেত্রে যেহেতু এটা অক্টাল পদ্ধতির সংখ্যা, আর আমরা দেখলাম যে অক্টালের ক্ষেত্রে 7 এর পরবর্তী সংখ্যা 8, অক্টালে যেটাকে রিপ্রেজেন্ট করা হয় 1 0 দ্বারা। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো যদি বলা হয় এফ এত এর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা মানে কি জানি? নরমালি আমরা 1 যোগ করতে হয় কোনো সংখ্যার সাথে। যেমন 5 এর পরবর্তী সংখ্যা কত? 6। 10 এর পরবর্তী সংখ্যা কত? 11। এটা আমরা ডেসিমেলের ক্ষেত্রে বলছি, কিন্তু সংখ্যাটা যখন অক্টাল বলবো তখন 7 এর পরবর্তী সংখ্যাটা হবে 1 0। অনুরূপভাবে দেখো এফ এর পরবর্তী সংখ্যা হবে কত?
এফ এর পরবর্তী সংখ্যা হবে আমাদের 10। একটু আগে আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম, তাই না? যেমন এই যে 10, দেখো 0 1 2 3, তারপরে যে 1 কম্বিনেশন ইউজ করে বললাম, তাহলে এটা মানে আমাদের কত ছিল? এই যে মনে করো 16। তার মানে এফ এর পরবর্তী সংখ্যাটা আমাদের ডেসিমেলে 16 এবং হেক্সাডেসিমেলে হলো কত? 10। আশা করি তোমরা সকলেই পারবে। এরপরে এখান থেকে আরো কিছু কোশ্চেন আসে, যেমন আমরা কোশ্চেনগুলো একটু দেখি। যেমন কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আসে, যেমন মনে করো 5 7 8 এত সঠিক কিনা ব্যাখ্যা করো, সঠিক কিনা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তাহলে একটা বিষয় লক্ষ্য করো তো, একটা সংখ্যাটি সঠিক কিনা। দেখো তখন এরকম কোন সংখ্যা এবং পাশে যদি কোনো পদ্ধতি উল্লেখ করা থাকে, যেমন এখানে 8 লেখা মিন্স এটা অক্টাল পদ্ধতির সংখ্যা, তাহলে দেখো যে এটা আসলে আদৌ সম্ভব কিনা। এটা মোটেও সম্ভব না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে আমরা জানি, অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে আমরা জানি 0 1 2 3 4 5 6 7, সর্বোচ্চ হলো 7, কিন্তু এখানে ইউজ করা হয়েছে কত? 8। কাজে এত সংখ্যাটি সঠিক নয়, কারণ 8 অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয় না, কাজে এই সংখ্যাটিকে অক্টাল পদ্ধতিতে লেখা সম্ভব নয়। আচ্ছা, আবার এরকম আসতে পারে, দেখো যে মনে করো 5 6, মনে করো যে 8, এত নিচের কোন পদ্ধতির সংখ্যা? 1 নম্বরে আসলো বললাম ডেসিমেল, 2 নম্বরে বললাম অক্টাল, 3 নম্বরে আমি বললাম হলো কি হেক্সাডেসিমেল। তাহলে এবার একটা বিষয় চিন্তা করো তো, এটা কোন পদ্ধতির সংখ্যা? নিশ্চয়ই তুমি বলবে এটা হলো ডেসিমেল, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 5 6 8 উভয়ই রয়েছে, তিনটাই রয়েছে। এটা নিঃসন্দেহে অক্টাল হবে না, কারণ এখানে 8 রয়েছে, যে অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকের মধ্যে নাই। হেক্সাডেসিমেল হবে, কারণ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে 8 রয়েছে। তাহলে এভাবে যদি বলে যে এত সংখ্যাটি কোন পদ্ধতির সংখ্যা, তাহলে মৌলিক প্রতীকগুলো চেক করে বলতে হবে। তারপরে ব্যাখ্যামূলক যদি কোশ্চেন আসে যে এত সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো, বা লেখা যায় কিনা বা প্রকাশ করা যায় কিনা ব্যাখ্যা করো, তাহলে তোমাকে যেটা কাউন্ট করতে হবে যে ওই সংখ্যাগুলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা। এবার এখান থেকে আমরা একটু বের হয়ে আলাদাভাবে একটু শেখার চেষ্টা করি। আমরা মূলত তো চারটা সংখ্যা পদ্ধতির কথা বললাম, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই হলো চারটা পদ্ধতির সংখ্যা কথা বললাম। কিন্তু এর বাইরে আমরা যদি একটু চিন্তা করি, যেমন একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা আমরা যদি চিন্তা করি, কেমন হবে দেখো তো। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলে কি? দেখো এই যে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি? দশমিক সংখ্যা পদ্ধতি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আসলে যে এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা সুনির্দিষ্ট নামকরণ করা হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা সুনির্দিষ্ট নামকরণ করা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটি সুনির্দিষ্ট নাম হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। তো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সুনির্দিষ্ট নাম দেওয়া হয় নাই, এই কারণে এটাকে আমরা সরাসরি বলবো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো আমাদের 5, তাই না? তাহলে এর মৌলিক প্রতীক কয়টা হবে? নিঃসন্দেহের মৌলিক প্রতীক হবে আমাদের 5টি। মৌলিক প্রতীক হবে আমাদের 5টি। তাহলে এই মৌলিক প্রতীকগুলো কি কি হবে দেখো? 0 1 2 3 4, 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখো মৌলিক প্রতীক হিসেবে আমাদের থাকবে 0 থেকে 4 পর্যন্ত। কেমন? এখন একটা বিষয় লক্ষ্য করো যে তাহলে এর ভিত্তি আমাদের, আমরা তো বলেই দিয়েছি যে এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কাজে এর ভিত্তি হবে 5। এখন একটা বিষয় দেখো যে আমরা কোনো সংখ্যাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যদি আমরা কোনো সংখ্যা লিখতে যাই, তাহলে আমাদেরকে এই 0 থেকে 4 এর মধ্যে লিখতে হবে। যেমন আমরা একটা সংখ্যা 43, এটাকে আমরা 5 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এটা একটা 5 ভিত্তিক সংখ্যা। তারপরে 2 3, এটা আমাদের 5 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি। কিন্তু আমরা দেখো 4 6, এটাকে আমরা লিখতে পারবো? এটা কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ
এই 6টা দেখো এই মৌলিক 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে নাই। আবার আমরা যদি এরকম লিখি 4 5, এটাকেও কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ এখানেও কিন্তু আমাদের কি নাই, এখানে আমাদের এই যে 5টা ব্যবহার করেছি যা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকের মধ্যে নাই। আবার দেখো তুমি যদি এই যে 0 1 2 3 4 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটি কত 4, এখন এর পরের সংখ্যাটি যদি তুমি লিখতে চাও তাহলে পূর্বের নিয়মটা অনুসরণ করে লিখতে পারো খুব সহজেই। দেখো 0 1 2 3 4, এখন এর পরের কম্বিনেশনটা কত 1, এখন 1 ইউজ করবা। তাহলে দেখো এটা হলো আমাদের 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে পরে মানে 4 এর পরের সংখ্যা হলো কত 10, তারপরে 10 এর পরের সংখ্যাটা 11। এখন এটাকে যদি আমরা ডেসিমেলে চিন্তা করি যে 10 মানে কত 5, তারপরের সংখ্যাটা কত 6, তারপরের সংখ্যাটা হলো 7। তাহলে দেখো এবার ভিত্তি অনুসারে দেখো যদি বলি 10 এটা দশমিকে কত, তখন তোমাকে প্রশ্ন করতে হবে কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলছেন। তখন তোমার বন্ধু যদি বলে যেটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলো, তখন তোমাকে বলতে হবে এটা মানে হলো 5। এভাবে যদি আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তাহলে দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের মৌলিক প্রতীক হিসেবে থাকবে 0 1 2 তিনটা। তাহলে আমরা কোনো সংখ্যা যদি রিপ্রেজেন্ট করতে চাই অবশ্যই তিনটার মধ্যে ব্যবহার করে প্রকাশ করতে হবে। যেমন 1 2 এটা আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তারপরে আমরা কিন্তু যদি লিখি 4 3 3, এটা কিন্তু সম্ভব নয়, কারণ 4 আমাদের 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক হিসেবে ব্যবহার করা হয় না। তো এই ছিল আমাদের মূলত যে সংখ্যা পদ্ধতি ব্যাপারটা। আর আরেকটা বিষয় তোমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে গঠনটা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই যে হেক্সাডেসিমাল বিন্দু থেকে এই হেক্সাডেসিমাল বিন্দু থেকে যখন আমরা কি করব ডান দিকে যাব, তখন আমাদের 16 টু পাওয়ার -1, 16 টু পাওয়ার -2, 16 টু পাওয়ার -3 এভাবে আমাদের চলতে থাকবে এলএসবি পর্যন্ত। এবং আমরা যখন বাম দিকে আসব তখন 16 টু পাওয়ার 0, 16 টু পাওয়ার 1, 16 টু পাওয়ার 2, 16 টু পাওয়ার 3 এভাবে চলতে থাকবে এমএসবি পর্যন্ত। তার মানে এটা আসলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দ্বারা 16 গুণ করে বৃদ্ধি করা হয়। যেমন 16 টু পাওয়ার 0 মানে কত 1, 16 টু পাওয়ার 1 মানে কত 16, 16 টু পাওয়ার 2 মানে কত 256, এভাবে 16 গুণ করে বৃদ্ধি করা হয়। তো আশা করি তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে কিছু হোমওয়ার্ক থাকতেছে, হোমওয়ার্ক গুলো একটু দেখে নাও। আচ্ছা, তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী কোশ্চেন থাকতেছে। যেমন 1011 সংখ্যাটিতে কয়টি বিট রয়েছে? তো আমরা এই সংখ্যাটি যদি লক্ষ্য করি তাহলে দেখো 10 দুইটা 11 পরের দুইটা, তার মানে 4টি আমাদের এখানে বিট রয়েছে, তাই না? তাহলে সঠিক উত্তরটি হবে গ, আসলে এখানে 4 হবে। এরপরে দেখো 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে? আমরা একটু আগেই দেখলাম। তাহলে আমাদের মোট মৌলিক প্রতীক রয়েছে কয়টা? আমাদের মৌলিক প্রতীক রয়েছে 6টা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা কত হবে? নিঃসন্দেহে তোমাদের সকলের পারা উচিত, একটু আগে আমরা দেখলাম। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরের সংখ্যাটি আমরা দেখলাম 10। আচ্ছা, তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকতেছে। বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, এগুলো পরীক্ষায় বিভিন্ন ভাবে এসে থাকে। তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। এরপরে অনুধাবনমূলক কিছু কোশ্চেন থাকতেছে, যেমন কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমরা জানি কম্পিউটার 0 এবং 1 নিয়ে কাজ করে, আর 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক। কাজে কম্পিউটারের বিভিন্ন অপারেশন করার ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক 0 এবং 1 ব্যবহার করে থাকে। তোমরা আরো ডিটেলসে পড়বা। এবং দশমিক ও বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য। এরপরে এত সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। আমি প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করেছি। 5D এটা কোন ধরনের সংখ্যা, ব্যাখ্যা করো।
শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাসের উপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সংখ্যা পদ্ধতি রূপান্তর, এবং একটা সংখ্যা থেকে অপর সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলসে আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলো। এই শুভকামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।